हाई स्टूडेंट्स आमी दीपान्विता मैडम आज के आमी पढ़ाबो यूनिट 2 अर्थात क्लास 12 যারা নতুন সিলেবাসে এই সদ্য 12 উঠলে তাদের यूनिट 2 যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার মধ্যে ছিল একের পাটে জিওটেকটনিক এবং সেখানে ছিল আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চারণ তত্ত্ব। यूनिट 2 তে আছে বহির্জাত প্রক্রিয়াসমূহ বা এক্সোজেনিক প্রসেসেস, তার মধ্যে আছে হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং কার্স্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ। আজকে আমি শুধুমাত্র এই যে এক্সোজেনিক প্রসেসেস তার মধ্যে মাস্ট ওয়াস্টিং, আচ্ছা এক্সোজেনিক প্রসেসের মধ্যে আছে মাস ওয়াস্টিং, গ্লেসিয়াল ল্যান্ডফর্মস এবং কার্স্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ পুঞ্জিত ক্ষয়, হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ এবং কার্স্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ। তার মধ্যে শুধুমাত্র প্রথমের যে বহির্জাত প্রক্রিয়াসমূহ কাকে বলে, বহির্জাত প্রক্রিয়াগুলো কী কী এটা নিয়ে আলোচনা করব এবং মাস ওয়াস্টিং পুঞ্জিত ক্ষয়টা নিয়ে কথা বলব। আমি সেমিস্টার 3 বারবার বলেছি যে তোমরা কিন্তু এই প্রথম কাউন্সিলের কোশ্চেনে পরীক্ষা দেবে। আগে যেটা বোর্ডের কোশ্চেনে দিয়েছো কিন্তু নতুন সিলেবাসে কাউন্সিলের কোশ্চেনে প্লাস অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার যাতে খুঁটিয়ে পড়তে পারো তাই জন্য আগাম তোমাদের ক্লাসগুলো আমি করে রাখছি যাতে বুঝতেও সুবিধা হয়। প্রথমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আমরা তো বহির্জাত প্রক্রিয়াসমূহ পড়ব। তার আগে যদি একটু ধারণা করে নিই তাহলে বহির্জাত প্রক্রিয়া কোনগুলো, যেগুলো ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূপৃষ্ঠের ওপর ঘটে সেগুলো বহির্জাত প্রক্রিয়া, আর অন্তর্জাত প্রক্রিয়া কোনগুলো, যেগুলো ভূ অভ্যন্তরভাগে ঘটে থাকে। আমরা এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেসের মধ্যে যখন বলবো যে জিওমরফিক প্রসেস কি বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি, তখন কিন্তু দুটোই হবে। যে সকল ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের উপরিভাগে নানা ভূমিরূপের সৃষ্টি, বিনাশ, পরিবর্তন ও বিবর্তন হয়ে চলেছে তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কিন্তু সবগুলোই, তাদেরকে দুভাগে ভাগ করা যায়, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। আগেই বললাম যে অন্তর্জাত প্রক্রিয়া কোনগুলোকে বলে, ভূ অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূত্বকের যে ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। তোমরা দরকার হলে স্ক্রিন থেকে এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। অন্তর্জাত প্রক্রিয়া ভূ অভ্যন্তরের উদ্ভূত বলের প্রভাবে, সেটা স্থানীয়ভাবে বা আঞ্চলিকভাবে বা অনেকটা জায়গা জুড়েও হতে পারে, কিন্তু যখন ভূত্বকের ধীর এবং আকস্মিক পরিবর্তন ঘটবে সেটা অন্তর্জাত প্রক্রিয়া। এর উদাহরণগুলো কি কি, ভূগাঠনিক পাত সঞ্চালনের ফলে সংঘটিত ভূ আলোড়ন, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এবার বহির্জাত প্রক্রিয়াসমূহ, এটাই কিন্তু আমাদের সিলেবাসে আছে। ভূবহিস্থ বা পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক, পৃথিবীর পৃষ্ঠে না করে পৃথিবী পৃষ্ঠেও করা যায়, ভূবহিস্থ বা পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ও পরিবর্তনকে ভূমিরূপ গঠনকারী বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে বহির্জাত প্রক্রিয়াগুলো কিন্তু ভূপৃষ্ঠের উপরে ঘটে। তার যদি উদাহরণ দেখি তাহলে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গের কাজ হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। এরপরে বহির্জাত প্রক্রিয়া, এই যে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এই যে শক্তিগুলো কাজ করে বহির্জাত শক্তি হিসাবে, তাদের কাজের প্রাধান্যটা কোন অঞ্চলে দেখা যায়? পুঞ্জিত ক্ষয় দেখা যায় উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে। নদীর কাজ যেখানে নদীর প্রবাহ থাকবে বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে। হিমবাহের কাজ উচ্চ পার্বত্য অঞ্চল ও উচ্চ অক্ষাংশে। বায়ুর কাজ মরু ও মরুপ্রায় অঞ্চলে। সমুদ্র তরঙ্গের কাজ উপকূল অঞ্চল। এছাড়া বায়ুর কাজটাও কিছুটা উপকূল অঞ্চলে দেখা যায়। অ্যাসিড মিশ্রিত জলের কাজ কোথায় দেখা যায়? চুনাপাথর যুক্ত অঞ্চলে। এটা প্রাধান্যযুক্ত অঞ্চলগুলো বললাম তোমাদের শর্ট কোশ্চেনের সুবিধার জন্য। এরপরে আমরা যে কোশ্চেনটা আসে সেটা একটু দেখে নেব যে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। সবসময় পার্থক্য চেষ্টা করবে পার্থক্যের ভিত্তি দিয়ে লিখতে। এখানে অন্তর্জাত এবং বহির্জাত যে প্রক্রিয়া তার পার্থক্যের ভিত্তিতে প্রথমে রেখেছি সংজ্ঞা। যে সকল ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে, আর যে সকল প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে সক্রিয় হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। উৎপত্তির কারণ, ভূ অভ্যন্তরে
অন্তর্জাত প্রক্রিয়ার উৎপত্তির কারণ কি না, ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমার তাপ ও চাপের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি সংঘটিত হয়। আর অন্তর্জাত, এটা গেল অন্তর্জাত। বহির্জাত প্রক্রিয়া নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, ভৌমজল, জোয়ার ভাটার দ্বারা এটি সংঘটিত হয়। গতি প্রকৃতি অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া ধীরে ধীরে বা হঠাৎ করেই ক্রিয়াশীল হয়, ভূমিরূপ গঠনের সময় অপেক্ষাকৃত কম লাগে। আর বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগুলি সর্বদা ধীরে ধীরে ক্রিয়াশীল হয়, ভূমিরূপ গঠনের সময় খুব বেশি লাগে। একটা নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ হচ্ছে তো হচ্ছেই, বা হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সেগুলো বহুদিন ধরে হচ্ছে, কিন্তু এইগুলো হঠাৎ করে ভূমিকম্প, অগ্নুদ্গম হঠাৎ করেই হতে শুরু করে। ব্যাপ্তি, প্রথমেরটা বাঁদিকেটা অন্তর্জাত আছে, স্থানীয় বা আঞ্চলিকভাবে এটি প্রভাব বিস্তার করে। আর বহির্জাত যে প্রক্রিয়াগুলো সমগ্র বিশ্বে ভূপৃষ্ঠের সর্বত্র এর প্রভাব সুবিস্তৃত। উদাহরণ, সমস্থিতিক ভূ আলোড়ন, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি প্রক্রিয়াগুলি এর অন্তর্গত। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ইত্যাদি বহির্জাত প্রক্রিয়া। ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে কি লিখছি, এই প্রক্রিয়ায় প্রথম ক্রমের ভূমিরূপ মহাদেশ ও মহাসাগর, দ্বিতীয় ক্রমের ভূমিরূপ কি পর্বত, মালভূমি, সমভূমির সৃষ্টি। আর বহির্জাত প্রক্রিয়ায় তৃতীয় ক্রমের যে ভূমিরূপ, এখানে রূপটা প হবে। একটু কারেকশন করে নিই। হয়ে গেল কারেকশন। তৃতীয় ক্রমের ভূমিরূপ যেমন উপত্যকা, ভৃগু, ঢাল, গিরিখাত, ইনসেলবার্জ। এখানে ইনসেলবার্জ লিখেছি, বায়ুর কাজের ফলে যে কোনো ভূমিরূপ হবে, নদীর কাজের ফলে যে কোনো ভূমিরূপ হবে, অর্থাৎ এগুলো হচ্ছে তৃতীয় ক্রমের ভূমিরূপ গঠিত হয় বহির্জাত প্রক্রিয়ার ফলে। এখানে বেশ কয়েকটা টার্ম আমাদের জেনে নিতে হবে, এগুলো প্রায়ই পরীক্ষাতে পড়ে। মাধ্যমিকের সময় তোমরা বহির্জাত প্রক্রিয়া পেয়েছ। পর্যায়ন, ক্ষয়সীমার সাপেক্ষে। ক্ষয়সীমা কাকে বলে না, ক্ষয়কাজের শেষ সীমা যেটা সমুদ্র সমতল, সেটাই হচ্ছে ক্ষয়সীমা। ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয়। অবরোহণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের কোনো উঁচু ভূমিকে ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত করে, তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। অবরোহণ, যেমন আরোহণ মানে ওঠা, অবরোহণ মানে নামা বা নিচু হওয়া। অর্থাৎ এখানে তোমরা আরেকটা জিনিস, তোমরা কিন্তু ইংলিশ টার্মগুলো অবশ্যই দেখে রাখবে। অর্থাৎ কোনো ভূমিরূপের উপর যদি ক্রমশ নুড়িবালি, পাথর, কাকড় সঞ্চিত হতে ভূমিরূপটা উত্থিত হয়, তখন সেখানে বলবো আরোহণ। আর যদি ক্রমশ নিচু হতে থাকে, তখন সেটাকে বলবো, সেখানে যে প্রক্রিয়াটা কাজ করে সেটাকে বলবো অবরোহণ প্রক্রিয়া। ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন কি আরোহণ, যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে সঞ্চয় কাজের ফলে স্থলভূমির নিচু অংশ বা নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। অবরোহণ আরোহণের মূল পার্থক্য, অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায় বা নিচু হয়ে যায় অবরোহণ। আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয় কাজের মাধ্যমে নিচু ভূমি ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। এরপরে একটা টার্ম যেটা আমরা অনেকবার পড়েছি, 9-এ তো ফুল আবহবিকার নিয়ে আলোচনা করা হয়েছে, মানে আবহবিকার শ্রেণী বিভাগ, যান্ত্রিক, রাসায়নিক, যান্ত্রিক আবহবিকারের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে, বা কিসের কিসের প্রভাবে যান্ত্রিক আবহবিকার হয়, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া, জৈবিক আবহবিকার, জৈব যান্ত্রিক, জৈব রাসায়নিক, ডিটেল করেছি। তো আবহবিকার কাকে বলে? আবহবিকার অবশ্যই বলছি, ইংলিশ টার্মগুলো কিন্তু দেখে রাখবো। ওয়েদারিং, যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়। দেখো, আমরা দেখছি যে কোথাও একটা শিলাস্তরের উপর মানুষ সেখানে হয়তো কোদাল দিয়ে মাটি খুঁড়েছে, বা কিছু ইঁদুর, পিঁপড়ে এরাও মাটি সরিয়েছে। যাই হোক, যাই ঘটুক না কেন, বা রাসায়নিকভাবে বিয়োজিত হোক, কিন্তু ওইখানেই যদি পড়ে থাকে তখন সেটা আবহবিকার।
এখানে আবহবিকার নামকরণটা হয়েছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়। যখন যান্ত্রিকভাবে বা রাসায়নিকভাবে তখন আবহাওয়ার বিভিন্ন উপাদান কাজ করছে, না হলে কিন্তু মানুষ বা অন্যান্য জীবও যদি শিলাকে খণ্ডিত করে বা শিলা টুকরো টুকরো হওয়ার পর যদি ওই স্থানে পড়ে থাকে, তখনও কিন্তু সেটা আবহবিকার। যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থান করে তাকে আবহবিকার বলে। এরপর হচ্ছে ক্ষয়ীভবন বা ইরোশন। যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থসমূহ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত বা অপসারিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস করে তাকে ক্ষয়ীভবন বলে। আমরা আবহবিকারে বললাম কি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানেই পড়ে থাকবে, অন্যত্র অপসারিত হবে না। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে কি না, ওই যে বিচূর্ণীকৃত শিলা সেটা অন্যত্র অপসারিত হলে তখন সেই প্রক্রিয়াটার নাম ক্ষয়ীভবন বা ইরোশন। এরপর আসছে পুঞ্জিত ক্ষয়, যেটা নিয়ে আমরা ডিটেলস পড়ব। উচ্চভূমির ঢালের মৃত্তিকা ও শিলাস্তরের অভিকর্ষের টানে ঢাল বেয়ে নিচে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে। তাহলে এখানে উচ্চভূমির মৃত্তিকা বা যে কোনো শিলাস্তর, উঁচু অংশের শিলাস্তর যখন অভিকর্ষের টানে ঢাল বরাবর নেমে আসবে তখন সেটা পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করে। এরপরে আসবো নগ্নীভবন। কথা বলবেন। নগ্নীভবন কাকে বলে না, এই যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেটা যখন অন্যত্র অপসারিত হচ্ছে তখন তাকে বলছি ক্ষয়ীভবন। এই যে শিলা চূর্ণ বিচূর্ণ হলো তারপরে অন্যত্র অপসারিত হয়ে এলো, এই দুটো একসাথে মিলে হলে তখন তাকে নগ্নীভবন বলে। নগ্ন বা আলগা হয়ে যাওয়া কি না, শিলাটা ক্ষয় পেয়েছিল, ক্ষয় পাওয়া শিলা অন্যত্র চলে গেল, তাহলে প্রথম যেখানে তার অবস্থান ছিল সেই শিলার উপরের স্তরটা সরে যাওয়া মানে নিচের শিলাস্তরটাকে নগ্ন করে দিচ্ছে, সেটাকেই বলছে নগ্নীভবন। আমরা সংজ্ঞাটা যদি দেখি, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয়। এর ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। এই প্রক্রিয়াকেই নগ্নীভবন বলে। নগ্নীভবন আসলে কি না, আবহবিকার যেটাতে শিলা টুকরো টুকরো হচ্ছে, পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণের টানে যেটা নেমে আসছে, ক্ষয়ীভবন আবহবিকারজাত শিলা যখন সরে যাচ্ছে, এই তিনটের মিলনে হচ্ছে নগ্নীভবন। তিনটের মিলিত প্রক্রিয়ার ফল হচ্ছে নগ্নীভবন প্রক্রিয়া। আমরা যদি আবহবিকারের সঙ্গে পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য এবার দেখি, এখানে যেই যেই পার্থক্যগুলো পরীক্ষাতে আসে বা ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেই পার্থক্যগুলোই করে দিয়েছি। আবহবিকারেও শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, পুঞ্জিত ক্ষয়ে চূর্ণ বিচূর্ণ তো হচ্ছেই, উপরন্তু কি হচ্ছে না, সে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসছে। কীরকম সংজ্ঞা যদি দেখি, আবহবিকার আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে পড়ে থাকাকে আবহবিকার বলে। তাহলে আবহবিকারে কিন্তু স্বস্থানে যেখানে চূর্ণ বিচূর্ণ হয়েছিল সেখানেই পড়ে থাকছে, অন্যত্র যাচ্ছে না। আর পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর দ্রুত বা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। এখানে আমি সবসময় বলেছি পার্থক্য লেখার ক্ষেত্রে পার্থক্যের ভিত্তি দেবে শক্তি। আবহবিকারের শক্তি কোনগুলো? বায়ুর উষ্ণতা, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন গ্যাস। আর পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে একমাত্র শক্তি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। আবহবিকারের ক্ষেত্রে অপসারণ ঘটে কি ঘটে না? আবহবিকারের ক্ষেত্রে শিলাচূর্ণের কোনো প্রকার অপসারণ হয় না। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু শিলাচূর্ণ নিচের দিকে পরিবাহিত হয়, ফলে এখানে কিন্তু অপসারণ ঘটছে। প্রকৃতি আবহবিকার খুবই ধীর গতি সম্পন্ন একটি প্রক্রিয়া। পুঞ্জিত ক্ষয় কিন্তু সেক্ষেত্রে একটি দ্রুতগতি প্রক্রিয়া। কোনো কারণে ধস বা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তখন পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটাকে আরও বেশি দ্রুতগামী করে দেবে। মানে তখন এই যে শিলাগুলো আলগা হয়ে আছে সেগুলো মাধ্যাকর্ষণের টানে দ্রুত নিচের দিকে নেমে আসবে। প্রকৃতি আবহবিকার ধীরগতি আর পুঞ্জিত ক্ষয় দ্রুতগতি এবং এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকে। প্রভাব আবহবিকার ক্ষয়ীভবনকে প্রভাবিত করে। আবহবিকার হলে তখন ক্ষয়ীভবন
বা সরে যাওয়ার কাজটা হয়। পুঞ্জিত ক্ষয় আবহবিকার বা ক্ষয়ীভবনকে প্রভাবিত করতে পারে না। এখানে একটা স্পেস দিয়ে রাখি। পুঞ্জিত ক্ষয় আবহবিকার বা ক্ষয়ীভবনকে প্রভাবিত করতে পারে না। পুঞ্জিত ক্ষয় শুধুমাত্র মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে। বিস্তার, পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলে আবহবিকার ঘটে, আর পুঞ্জিত ক্ষয় সাধারণত পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় বেশি ঘটে। বিপর্যয়, একটু শব্দটা কমাও না। আবহবিকারের ফলে বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই। পুঞ্জিত ক্ষয়ে হঠাৎ করে কিন্তু বিপর্যয় সৃষ্টি হতে পারে। এরপরে যেটা বলছিলাম যে পুঞ্জিত ক্ষয় নিয়েই আজকে আলোচনা করব, সেই পুঞ্জিত ক্ষয়। এইটা কিন্তু তোমাদের একদম ডিটেল পড়তে হবে। হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ যেমন পড়তে হবে, কার্স্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ যেরকম পড়তে হবে, মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় একই রকমভাবে পড়তে হবে। প্রথমে পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলন। আমি বারে বারে বলছি তোমরা খুঁটিয়ে রিডিং পড়বে। কেন না, এমসিকিউ এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে না পড়লে সঠিক উত্তরটা নির্বাচন করা খুব কঠিন। কারণ এখানে শুধুমাত্র 4টা অপশন দেওয়া নয়, 4টা অপশনকে আবার এমনভাবে ঘুরিয়ে থাকবে, সেই অপশনের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা না জানলে এমসিকিউ সঠিক করে আসা খুব মুশকিলের। সেই প্রসঙ্গে আবারও বলতে হয়, এখানে আমি প্রত্যেকটা টাইপের, যতগুলো টাইপের তোমাদের নতুন সিলেবাসে এমসিকিউ হওয়ার কথা, আমি প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু সেভাবে আলোচনা করে দেব। ভূত্বকের উপরিভাগ আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া যথা জলপ্রবাহ, হিমবাহ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিডালের সঙ্গে একটা বিশেষ ভারসাম্য বজায় রেখে স্বস্থানে অবস্থান করে। কোনো কারণে ওই ভারসাম্য অবস্থা নষ্ট হলে আবহবিকারজাত নুড়ি, বালি, পাথর, কাঁকড় ইত্যাদি পদার্থসমূহ অভিকর্ষজ বলের প্রভাবে উপর থেকে নিচে পরিবাহিত হয়। শিলা জাতীয় পদার্থের অভিকর্ষজ টানে নিম্নমুখী স্থানান্তর গমনকেই পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলন। তাহলে দেখো এখানে আরেকটা টার্ম কিন্তু জানলে, ভর বিচলন কাকে বলে। তাহলে এই যে বিভিন্ন প্রক্রিয়া, জলপ্রবাহ, হিমবাহ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা যখন মানে ভূমিভাগের সঙ্গে শিলাস্তরের যে ভারসাম্য ছিল, সেই ভারসাম্য অবস্থা নষ্ট হয়ে মাধ্যাকর্ষণের অভিকর্ষ বলের টানে যখন নেমে আসছে, তখন এই শিলাজাতীয় পদার্থের যে অভিকর্ষজ টানের নিম্নমুখী স্থানান্তর গমন, সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলন। 1938 সালে বিজ্ঞানী CFS সার্প প্রথম পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলন সম্পর্কে যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেন। তার মতে ভর বিচলনের, এটা ভর বিচলনই হবে, ভর বিচলনের ফলে আবহবিকার প্রাপ্ত শিলারাশি স্থানান্তর গমনের গতি খুবই কম হবে এবং এর সঙ্গে কিছুটা জলের সংমিশ্রণ থাকবে। এই যে বললাম, যখন ধস নামে পাহাড়ি অঞ্চলে, তখন ওই নুড়িবালি, পাথর, কাঁকড় আসতে কিসের সুবিধা হয়, যদি সেখানে জলের স্রোতটাও তার সঙ্গে কাজ করে। আমরা কেদারনাথে ধসের কথা দেখেছি। তো এইগুলো হচ্ছে কি না, ক্ষয়জাত পদার্থ ওখান থেকে ধীরে ধীরে সরছে না, যেহেতু ঢালটা বেশি আছে, ফলে মাধ্যাকর্ষণ বলটা কাজ করবে বেশি এবং দ্রুত নিচের দিকে নামতে থাকবে। তাহলে এর সঙ্গে কিছুটা জলের সংমিশ্রণ থাকবে, শিলারাশির পরিমাণ হবে জলের তুলনায় বেশি এবং ওই জল কখনোই শিলারাশির স্থানান্তর গমনের মাধ্যম হিসেবে কাজ করবে না। আচ্ছা, যদি ওই জল শিলারাশির স্থানান্তর গমনের মাধ্যম হিসেবে কাজ করত, তাহলে কিন্তু তাকে শুধু জল বলা হতো না, তখন ওই সোর্সটা হয়ে যেত নদী। তাহলে এখানে শিলারাশির তুলনায় জলের পরিমাণ বেশি থাকবে, কিন্তু এতটাই বেশি থাকবে না যে শিলারাশির স্থানান্তর গমনের একমাত্র মাধ্যম ওই জলটাই হবে। এখানে প্রাধান্য পাচ্ছে কিন্তু অভিকর্ষ বল। আর যে চললে 1985 সালে তার মতে মাস মুভমেন্ট ইজ দ্য ডিটাচমেন্ট অ্যান্ড ডাউনস্লোপ ট্রান্সপোর্ট অফ সয়েল অ্যান্ড রক মেটেরিয়াল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। The sliding or flowing of this material is due to their position and to gravitational forces, but mass movement is accelerated by presence of water. যেটা বললাম presence of water
ice and air. This definition of mass movement permits consideration of the movement of the earth materials at all scales and at all rates. বিজ্ঞানী চোরলে আরও বলেন যে জলপ্রবাহ, বায়ুপ্রবাহ বা হিমবাহ ইত্যাদি পুঞ্জিত ক্ষয়কে সহায়তা করে, তবে এগুলি দ্বারা পুঞ্জিত ক্ষয় কখনোই সংঘটিত হয় না। তার মানে সে একই কথা, এগুলো সাহায্য করবে পুঞ্জিত ক্ষয়কে, কিন্তু এগুলোর দ্বারাই পুঞ্জিত ক্ষয় হয় এরকম ব্যাপার নয়। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ এবং একমাত্র বিষয়বস্তু যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। প্রবাহমান জলধারা, হিমবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে পরিবহনের মাধ্যম হিসেবে কখনোই ক্রিয়া করবে না। তবে জলের উপস্থিতি, খাড়া ঢাল, পদার্থগুলির আকার আয়তন, উদ্ভিদের প্রভাব, মানুষের ক্রিয়াকলাপ ইত্যাদি পুঞ্জিত ক্ষয়কে ত্বরান্বিত করে। যেমন যদি অতিরিক্ত খাড়া ঢাল হয় তখন জিনিসপত্রগুলো মানে ওই নুড়িবালি, পাথর, কাগজ দ্রুত নেমে আসবে। পদার্থগুলোর আকার আয়তন বড় হলে সেগুলো দ্রুত নেমে আসবে। সূক্ষ্ম পলিবালি কণা হয়তো কোনো সময় কোনো খাঁজে আটকে থেকে যেতে পারে, কিন্তু বড় বড় বোল্ডার ভাঙলে সেগুলো নিচে এসেই পড়বে। উদ্ভিদের প্রভাব, উদ্ভিদ যখন থাকে অর্থাৎ যে পাহাড় বা এইরকম ধসপ্রবণ অঞ্চল কোনখানটা হয় না, যেই পাহাড়গুলোতে সচরাচর গাছপালা থাকে না, একবার যদি ধস শুরু হয়ে গাছের উপর পড়তে থাকে, গাছ ধ্বংস হয়, তখন ওই যে গাছটা যে পরিমাণ মাটিকে আঁকড়ে ধরেছিল সেটাও নষ্ট হবে। তাহলে উদ্ভিদরাজি যত অবস্থান থাকবে পুঞ্জিত ক্ষয় তত কম হবে। তাহলে উদ্ভিদের শূন্যতাও কিন্তু ত্বরান্বিত বা বৃদ্ধি করে। মানুষের ক্রিয়াকলাপ, এই উদ্ভিদ শূন্যতা শুধুমাত্র যে এই ধসের ফলে বোল্ডার পাথর পড়ে যাচ্ছে, গাছ নষ্ট হচ্ছে এরকম নয়। আমরা বহু জায়গায় এরকম অরণ্য ছেদনের গল্প শুনেছি এবং সেটা পুঞ্জিত ক্ষয়কে অনেকাংশে ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয়। যখন মানুষ এই হারে গাছ কাটতে থাকে বা বিভিন্ন পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করতে থাকে, তখন একবার ধস নামলে কিন্তু কিছু করার থাকে না। এবার পুঞ্জিত ক্ষয়ের কারণগুলো দেখব। পুঞ্জিত ক্ষয়ের কারণগুলিকে আবার বিজ্ঞানী সার্প দুটি ভাগে ভাগ করেছেন, যথা সক্রিয় কারণ, নিষ্ক্রিয় কারণ। সক্রিয় কারণ বা অ্যাক্টিভ ফ্যাক্টরস কি? বিচূর্ণীকৃত বোঝার পরিমাণ বৃদ্ধি। আগেই বললাম, যদি বোঝা বেশি হয় সে দ্রুত নিচের দিকে নামবে। ঢালযুক্ত অঞ্চলে বিচূর্ণীকৃত বোঝার চাপ অতিরিক্ত বাড়লে বা পর্বতগাত্রে টেলার সঞ্চয়, আবর্জনা সঞ্চয় হলে, বৃষ্টিপাত, তুষারপাত, জলের পাইপলাইন নির্মাণ, গৃহ নির্মাণ ইত্যাদির সময় পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে। দুর্বল শিলা গঠন, বুঝতেই পারছো, দুর্বল শিলা গঠন হলেও পুঞ্জিত ক্ষয় বাড়বে। চুনাপাথর বা অন্যান্য দ্রুত ক্ষয়প্রাপ্ত শিলায় গহ্বরীকরণ, যেখানে বলছে আন্ডারগ্রাউন্ড লাইমস্টোন কেভ, শিলার অবলম্বন, অপসারণ, জলপ্রবাহ বা সমুদ্র তরঙ্গের দ্বারা ঢালযুক্ত অঞ্চলের নিম্নাংশ ক্ষয় হয়ে থাকে। ঢালের নিম্নাংশে অবক্ষেপের সহনশীলতা কমে যাওয়ার কারণে পুঞ্জিত ক্ষয় দ্রুত হয়। এটা তোমরা ছোট করেও লিখতে পারো। দুর্বল শিলার গঠন হলে সেই শিলা সহজেই নিচের দিকে নেমে আসবে এবং পুঞ্জিত ক্ষয় দ্রুত হবে। ভূমিভাগের ঢাল বৃদ্ধি, ঢাল বৃদ্ধি পেলেও এই ঢাল বৃদ্ধি নর্মালিও হতে পারে, মানুষও করে থাকে অনেক সময় অবৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু কাজ করে। সেগুলো কি কি? ভূমিভাগের ঢাল বৃদ্ধি পেলে ঢালের নিম্নাংশে আবহবিকার, নদী, বায়ু, হিমবাহ দ্বারা ক্ষয়কার্য বেশি হয়। এছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনি খনন, খাল খনন, রাস্তা তৈরির ফলে হ্রদ বা কৃত্রিম জলাধারে জলতলের পরিবর্তনে ঢালের পরিমাণ বৃদ্ধি পেলে পুঞ্জিত ক্ষয়ের সম্ভাবনা বেড়ে যায়। শিলার সহনশীলতা হ্রাস, শিলার সহনশীলতা কমে যাওয়ার কারণে যান্ত্রিক আবহবিকারের ফলে কাদার ফাটলে জলের অনুপ্রবেশের কারণে বনভূমি ধ্বংস হওয়া বা ভূমিকম্প প্রভৃতি কারণে শিলার সহনশীলতা হ্রাস পেলে পুঞ্জিত ক্ষয় হয়। একই জিনিস, যেটা দুর্বল শিলা সেটাই শিলার সহনশীলতা হ্রাস। যদি শিলার সহনশীলতা মানে সহ্য ক্ষমতা কমে যায়, সেটা যান্ত্রিক আবহবিকার হোক, কাদার ফাটলে মানে ফাটল সৃষ্টি, তার মধ্যে জল ঢুকে যাক, বা বনভূমি ধ্বংস বা ভূমিকম্প, যে কোনো কারণেই হোক না কেন, তাতে কিন্তু পুঞ্জিত ক্ষয় পরিমাণ বাড়ে। নিষ্ক্রিয় কারণ, পুঞ্জিত ক্ষয়ের জন্য সক্রিয় কারণগুলির পাশাপাশি বিজ্ঞানী সাত কয়েকটি নিষ্ক্রিয় কারণের উল্লেখ করেছেন, যেমন শুষ্ক আবহাওয়া। একটানা শুষ্ক আবহাওয়ার পর টানা শুষ্ক আবহাওয়া চলছে, রোদ আছে, শিলা বেশ ভালো রকম প্রসারিত হয়েছে, তারপরে যদি প্রচুর বৃষ্টি হয় তখন তখন জলটা পিচ্ছিলকারক উপাদান হিসেবে কাজ করে এবং ঢালযুক্ত অঞ্চলে আলগা পদার্থের দ্রুত অধোগমন হয়।
পদার্থের পুঞ্জিত ক্ষয়। পদার্থের পুঞ্জিত ক্ষয় নির্ভর করে আবহবিকারপ্রাপ্ত পদার্থসমূহ কতটা কৌণিক অবস্থায় আছে বা শিলাস্তর কতটা নতিযুক্ত অবস্থায় অবস্থান করছে তার উপর। আবহবিকার, গভীরভাবে আবহবিকার পুঞ্জিত ক্ষয়ের অন্যতম কারণ কোমল শিলার উপস্থিতি। কঠিন শিলার নিচে কোমল শিলা অবস্থান করলে তা জলের উপস্থিতিতে পিচ্ছিল তলে পরিণত হয়। মানে তলার কোমল শিলাটা দুর্বল হয়ে গেল, তখন উপরে কঠিন শিলাটা ভেঙে পড়তে বাধ্য হয়। বনভূমির অনুপস্থিতি, এটা বারবারই বলছে, উদ্ভিজ্জ শিকড়ের মাটিকে ধরে আঁকড়ে ধরে রাখে শক্ত করে, তাই বনভূমির অনুপস্থিতি পুঞ্জিত ক্ষয়ের সম্ভাবনা বৃদ্ধি করে। এরপরে আমরা দেখব পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ। পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলনের কারণ বা প্রকৃতি সম্পর্কে তেমন কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা বা সার্বিক শ্রেণীবিভাগ পাওয়া যায়নি। ভূমিবিজ্ঞানীরা পুঞ্জিত ক্ষয় সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। 1958 সালে ইংল্যান্ডের হাইওয়ে রিসার্চ বোর্ড পুঞ্জিত ক্ষয় সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালায়। তার আগে 1938 সালে ভূবিজ্ঞানী সার্প পুঞ্জিত ক্ষয় নিম্নলিখিত শ্রেণীবিভাগ করেন। পুঞ্জিত ক্ষয়কে প্রধান 4টি ভাগে ভাগ করেন। এগুলি কি কি? এগুলি ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস, অবনমন। এগুলিকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? আমরা ধীর প্রবাহ থেকে শুরু করব। ধীর প্রবাহ বা স্লো ফ্লো। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে যখন শিথিল শিলাখণ্ড ধীর গতিতে নেমে আসে তাকে ধীর প্রবাহ বলা হয়। ধীর প্রবাহকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে বিসর্পণ কি, সলিফ্ল্যাকশন কি, বিসর্পণ বা ক্রিপ ইংলিশটাও জেনে রাখবে, সলিফ্ল্যাকশন। বিসর্পণ কি? ঢালযুক্ত অঞ্চলের উচ্চ অংশ থেকে ঢাল বেয়ে নিচের দিকে ধীর গতিতে প্রস্তরখণ্ডের অবতরণকে বিসর্পণ বলে। বিসর্পণ আবার কয়েক প্রকার। মৃত্তিকা বিসর্পণ, সয়েল ক্রিপ। কোনো উচ্চভূমি থেকে ভূমি ঢালের সঙ্গে সামঞ্জস্য রেখে অতি ধীর গতিতে আবহবিকারপ্রাপ্ত পদার্থসমূহ বিশেষত মৃত্তিকার স্থানান্তরে গমনকে মৃত্তিকা বিসর্পণ বলা হয়। সাধারণত এই প্রবাহ কোনো কোনো ক্ষেত্রে বছরে 1 সেন্টিমিটার বা তার থেকেও কম হয়ে থাকে। একদম সংজ্ঞাগুলো স্ক্রিনশট নিবে, লিখতে শুরু করবে এবং খুব ভালো করে মুখস্থ করবে। এই সংজ্ঞাগুলোর সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু কোনো এমসিকিউই পেরে উঠবে না। নাতিশীতোষ্ণ শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে মাটির বিসর্পণ বেশি হয়। পর্যায়ক্রমে তুষারের জমাট বাঁধা ও গলন, এছাড়া প্রবল বৃষ্টিপাতের ফলে মৃত্তিকার নিজস্ব বাঁধন আলগা হয়ে পড়লে এই ধরনের পুঞ্জিত ক্ষয় হয়। ট্যালাস বিসর্পণ। পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কোণাকার প্রস্তরখণ্ড বা ট্যালাসগুলির ভূমিরূপের খাড়া ঢাল বরাবর, যেখানে ঢালটা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চল, পরিবাহিত হয়ে ধীরে ধীরে নিচে নেমে আসাকে ট্যালাস বিসর্পণ বলে। শীতল জলবায়ু বা পার্বত্য অঞ্চলে এই ধরনের পুঞ্জিত ক্ষয় হয়। এরপরে শিলা বিসর্পণ। পাহাড়ের কোনো উঁচু অংশ থেকে আবহবিকারের ফলে উৎপন্ন অতি বৃহৎ আকারের বেলেপাথর, কংগ্লোমারেট, গ্রানাইট ইত্যাদি শিলাখণ্ডগুলি যখন ধীরে ধীরে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে তখন তাকে শিলা বিসর্পণ বলা হয়। শিলা হিমবাহ স্খলন। উষ্ণ আবহাওয়ায় হিমবাহ গলে জলে পরিণত হয়। এই জল পাহাড়ের কোনো দুর্বল স্থানের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে। পরবর্তী ক্ষেত্রে ওই জল আবার জমে বরফে পরিণত হয় এবং শিলাকে ভঙ্গুর করে। পরে মাধ্যাকর্ষণের টানে ভঙ্গুর শিলা ও হিমবাহ নেমে আসার প্রক্রিয়াকে শিলা হিমবাহ স্খলন বলে। এরপরে দেখব সলিফ্ল্যাকশন কি। সলিফ্ল্যাকশন পেরিগ্লেসিয়াল অঞ্চলে অর্থাৎ সুউচ্চ পর্বত বা উচ্চ অক্ষাংশের স্থানগুলিতে যখন বরফ গলা জল দ্বারা সিক্ত মৃত্তিকা মাধ্যাকর্ষণের টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তখন তাকে সলিফ্ল্যাকশন বা কনজেলিফ্ল্যাকশন বলা হয়। সলিফ্ল্যাকশনের অনুকূল 4টি অবস্থা হলো তুষার গলনের ফলে জলের প্রাচুর্য, তুষার গলে গেলে তখন জলের পরিমাণ বেড়ে যায়। মাঝারি থেকে খাড়া ভূমির ঢাল, ঢালের গায়ে উদ্ভিদের স্বল্পতা, ভূপৃষ্ঠের নিচে চিরতুষার অবস্থান। এরপরে আমরা স্লো ফ্লো পড়েছিলাম। এরপরে র্যাপিড ফ্লো বা দ্রুত প্রবাহ। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বেশি ঢালযুক্ত অঞ্চলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে আলগা শিলাখণ্ড নিচের দিকে অপসারিত হলে তাকে দ্রুত প্রবাহ পুঞ্জিত ক্ষয় বলা হয়। দ্রুত প্রবাহের ক্ষেত্রে উচ্চভূমির ঢাল যদি জল দ্বারা সিক্ত হয় তখন ওই সিক্ত পথে বিচূর্ণীকৃত পদার্থ সমূহ অতি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে। দ্রুত প্রবাহকে 3 ভাগে ভাগ করা যায়। এখানে দ্রুত প্রবাহের আবার কি কি ভাগ আছে দেখব। মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ এবং শীতে আছে অবস্কর প্রবাহ। মৃত্তিকা প্রবাহ সুউচ্চ পার্বত্য অঞ্চলে বন্ধুর ও ঢালু জমির উপর দিয়ে মাধ্যাকর্ষণের টানে আলগা মৃত্তিকা জিহার আকারে নিচের দিকে নেমে এলে তাকে মৃত্তিকা প্রবাহ বলা হয়। প্রবাহ পথের শেষের দিকে স্বল্প উচ্চতার ঢিপি সৃষ্টি হতে দেখা যায়। কর্দম প্রবাহ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বৃষ্টির জল সূক্ষ্ম মৃত্তিকা কণার সাথে মিশে থকথকে কাদার ন্যায় মিশ্রণ তৈরি করে, যা সেকেন্ডে 1.5 সেমি থেকে 4.0 সেমি গতিবেগে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। একে কর্দম প্রবাহ বলা হয়। একদম সহজ সরল জিনিস। কোনটা
এই যে প্রথমে যেটা আমরা পড়লাম মৃত্তিকা প্রবাহ, এখানে আলগা মৃত্তিকা শুধু টানা হয়ে নিচের দিকে নামছে, এখানে আর একটু থকথকে কাদা আসছে, সেখানে কতটা বেগ উল্লেখ করে দেওয়া আছে। কাদা যখন নিচের দিকে নামছে তখন তার নাম কর্দম প্রবাহ। কর্দম প্রবাহের ক্ষেত্রে মৃত্তিকা প্রবাহ অপেক্ষা জলের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। কর্দম প্রবাহ সাধারণত ঢালযুক্ত অঞ্চলে বিভিন্ন খাত ধরে হয়ে থাকে, তবে কর্দম প্রবাহ কয়েকটি কারণে শক্তিশালী হয়, যেমন উদ্ভিদহীন খাড়া ঢালের উপস্থিতি, ঢালের গায়ে আগ্নেয় ভস্মের উপস্থিতি, শিলাসমূহের রাসায়নিক আবহবিকা। অবস্থানের ভিত্তিতে বিজ্ঞানী সার্প কর্দম প্রবাহকে আবার 3 ভাগে ভাগ করেছেন, যেমন মরু অঞ্চলের কর্দম প্রবাহ, পার্বত্য অঞ্চলের কর্দম প্রবাহ, আগ্নেয়গিরির কর্দম প্রবাহ। তোমরাও ভেবে দেখো ব্যাপারটা, মরু অঞ্চলে যে কাদার প্রবাহ হবে তার সঙ্গে পার্বত্য অঞ্চলের কর্দম প্রবাহের কিন্তু অনেকটাই ফারাক থাকবে। মরু অঞ্চলে কিসের প্রাধান্য থাকবে? সূক্ষ্ম বালুকণা। পার্বত্য অঞ্চলে বেশ কিছু যে কাদাটা তার সঙ্গে বেশ কিছু পাথরখণ্ড মিশে থাকবে, আর আগ্নেয়গিরির যেটা তার মধ্যে বেশিরভাগটাই খনিজ পদার্থ বা ভূ অভ্যন্তরের যে গঠনকারী উপাদান সেগুলো থাকবে। এরপরে আমরা দেখব অবস্কর প্রবাহ। 3টে যে বলেছিলাম, যেটা আমাদের দ্রুতগতি প্রবাহ, তার যে 3টে ভাগ, প্রথমে স্লো ফ্লো, তারপরে এটা র্যাপিড ফ্লোর 3টে ভাগ। সুউচ্চ পার্বত্য অঞ্চলে খাড়া ঢালে সঞ্চিত বৃহৎ শিলাখণ্ডগুলি প্রবল বর্ষণে জলসিক্ত হলে এবং এগুলির নিম্নাংশে পিচ্ছিলকারী উপাদানরূপে কাদা অবস্থান করলে ওই শিলাখণ্ডগুলি তুষার মিশ্রিত অবস্থায় হঠাৎ গতিলাভ করে সম্প্রপাতের আকারে মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নামতে থাকে। একে অবস্কর প্রবাহ বলা হয়। এটি অনেক বেশি ধ্বংসাত্মক, ধস, ল্যান্ডস্লাইড। পর্বতের অধিক ঢালযুক্ত অংশে মূলত অধিক বৃষ্টিপাত, ভূমিকম্প, ঢালু অঞ্চলের নিয়ম না মেনে ঘরবাড়ি নির্মাণ, বনভূমি ধ্বংস, অন্যান্য কারণে শিলাস্তরের বিচ্ছিন্ন অংশ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অতি দ্রুত নিচের দিকে নেমে এলে তাকে ধস বলা হয়। ভূমিকম্প প্রবণ অঞ্চলে ধসের অধিক প্রবণতা লক্ষ্য করা যায়। ধসকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? স্লাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওটা শুধু কাকে বলে সংজ্ঞাগুলো একটু জেনে রাখবে। পর্বতের পাদদেশ অঞ্চল নদী বা সমুদ্র তরঙ্গের কাজের ফলে অত্যধিক ক্ষয়িত হলে পর্বত ঢালের উপরের অংশের শিলাখণ্ড হঠাৎই দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে। এরূপ পুঞ্জিত ক্ষয়কে স্লাম বলে। এক্ষেত্রে বিশাল শিলাখণ্ড বা ঘনকের ন্যায় আকৃতিযুক্ত ভূখণ্ড দীর্ঘদিন ধরে ঢাল বরাবর নিচের দিকে নামতে দেখা যায়। অবস্কর ধস কোনটা? এই প্রক্রিয়ায় ঢালযুক্ত অঞ্চলে শিথিল মৃত্তিকা মাধ্যাকর্ষণের প্রভাবে গড়িয়ে বেয়ে নিচের দিকে দ্রুত অবতরণ করে। সাধারণত কোনো দুর্বল তল বরাবর এই ঘটনা ঘটে থাকে। ধ্বংসস্তূপ পতন বা ডেব্রিস ফল। পর্বতের ঢাল বরাবর নানা আকৃতির শিলাখণ্ড অনেক সময় গড়িয়ে গড়িয়ে নিচের দিকে দ্রুত পড়তে থাকে। একে সাধারণভাবে ভূপাত বা ভগ্নস্তূপ পাত বলে। সাধারণত অতি দারণযুক্ত দুর্বল শিলাযুক্ত পর্বতের ঢালে এরূপ ভূপাত অধিক দেখা যায়। এরূপ ক্ষেত্রে ভগ্নস্তূপের প্রবাহ পশ্চাৎ দিক হতে না হয়ে সম্মুখ ভাগ থেকে সংঘটিত হয়। এরপরে শিলা বিসর্পণ। এই প্রক্রিয়ায় উচ্চ পর্বতের চ্যুতিতল বা দারণ বা কোনো সংযুক্তি বা কোনো স্তরায়ন্তল বরাবর অপেক্ষাকৃত বড় শিলাখণ্ডগুলি গড়িয়ে বা প্রায় খাড়াভাবে নিচে পতিত হলে তাকে শিলা বিসর্পণ বলা হয়। শিলা পতন। উষ্ণমণ্ডলে বর্ষার সময় এবং নাতিশীতোষ্ণমণ্ডলে বসন্তকালে বৃষ্টির জল বা বরফ গলা জলের অনুপ্রবেশের ফলে খাড়া ঢালযুক্ত পার্বত্য অঞ্চলে শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে হঠাৎ করে নিচের দিকে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পতিত হলে তাকে শিলাপতন বলা হয়। দেখো সবগুলোই যেগুলো টার্মগুলো করে রেখেছি সবই তোমাদের সুবিধার জন্য, তাই আমি আশা রাখবো যে তোমরা এগুলো সঙ্গে সঙ্গে লিখে নেবে। হিমানি সম্প্রপাতজনিত ধস। কখনো কখনো চলন্ত হিমবাহ থেকে বিরাট বরফস্তূপ ভেঙে দ্রুত নিম্নে পতিত হওয়াকে হিমানি সম্প্রপাত বলে। এই হিমানি সম্প্রপাত যদি পর্বতগাত্রের কোনো দুর্বল অংশের উপর দিয়ে ভূমির ঢাল অনুসারে পতিত হয় তখন তাকে হিমানি সম্প্রপাতজনিত ধস বলে। তাহলে যখন বিরাট বরফস্তূপ ভেঙে পড়ছে তখন সেটা হিমানি সম্প্রপাত, আর হিমানি সম্প্রপাতের ফলে যখন শিলাস্তূপ নেমে আসছে সেটা হচ্ছে হিমানি সম্প্রপাতজনিত ধস। এরপরে আমরা দেখব অবনমন বা সাবসিডেন্ট। সাধারণত কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত কোনো অঞ্চলে যদি কোমল শিলা নিচে অবস্থান করে তাহলে নিচের শিলা কোমল হওয়ার কারণে সহজেই অপসারিত হয়। তখন এর উপরের শিলাস্তর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে বসে যায়। চুনাপাথর গঠিত অঞ্চলে ভূ অভ্যন্তরস্থ গুহা বা সুড়ঙ্গের উপর মাধ্যাকর্ষণ শক্তি চাপ দেয় বেশি, ফলে ওই ভূগর্ভস্থ সুড়ঙ্গের ছাদ একসময় ধসে পড়ে। এতে শিলারাশি কোনো ঢাল বরাবর নামে না, শিলার উলম্ব অবনমন ঘটে। এছাড়া ভূগর্ভ থেকে খনিজ উত্তোলন, ভূপৃষ্ঠের তলদেশ থেকে লাভা উদগীরণ, ভূগর্ভস্থ জলতল খুব নেমে গেলে ভূমিভাগ বসে যায়। হঠাৎ বসে যাওয়া ভূমিভাগের তলা থেকে পদার্থসমূহ অপসারিত হতে থাকে। এর ফলে ঘর বাড়ি ধ্বংস হয় এবং ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অংশের প্রভূত ক্ষয়ক্ষতি হয়। তাহলে আমরা এটা পুঞ্জিত ক্ষয় পড়লাম পুরোটা। এরপরে আমরা যেটা ক্লাস করব সেটা হচ্ছে হিমবাহনী। আমরা পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ, পুঞ্জিত ক্ষয় কিসের প্রভাবে ঘটে অর্থাৎ তার
সক্রিয় ফ্যাক্টর, নিষ্ক্রিয় ফ্যাক্টর, পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগে ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস, অবনমন, প্রত্যেকটা যে আবার ধীর প্রবাহের মধ্যে যে আবার বিসর্পণ, সলিফ্লাকশন, বিসর্পণের আবার ভাগ, এই সমস্ত ভাগগুলো, এই দ্রুত প্রবাহ তার যে ভাগগুলো, মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ, অবস্কর প্রবাহ, তারপরে ধস 3 নম্বরে ছিল ধস, ধসের ভাগ স্লাম্প, অবস্কর ধস, ভগ্নস্তূপ পতন, শিলা বিসর্পণ, শিলাপতন, হিমানী সম্প্রপাতজনিত ধস, লাস্ট ছিল অবনমন। এছাড়াও কি কি কারণে হয় সমস্ত ব্যাপারটা পুঞ্জিত ক্ষয় সম্পর্কে জানলাম। এর পরের ক্লাসে আমি হিমবাহ, এখানে এতটা ভূমিরূপ আসছে না কিছু, যেমন হিমবাহের কাজে আমরা প্রচুর ভূমিরূপ পাবো, এখানে এতটা ভূমিরূপ আসছে না, তাই পরের দিনে একদম চিত্রসহ হিমবাহের কাজ নিয়ে আসছি। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা।